জেনারেল ইয়াহিয়া খানের এলওফো এর আওতায় অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদ গঠিত হয় এবং এই জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা 1970 সালে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার শর্ত মেনে নিয়ে অখণ্ড পাকিস্তানের সংবিধান রচনা করবেন। এই শর্ত উভয় পক্ষ মেনে নিয়ে এই 70 সালের ইলেকশনটি সংগঠিত হয়েছিল। সংবিধান হচ্ছে এমন একটি দলিল, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায়, যেই দলিলটার মাধ্যমে একটি রাষ্ট্রে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বিষয়টি থাকে এই রাষ্ট্রটি কিভাবে চলবে, এই রাষ্ট্রে বসবাসরত জনগণের সাথে রাষ্ট্রটির এবং রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের সম্পর্কটি কেমন হবে, এবং এরকম নানা কিছু দিয়ে একটি সংবিধান রচনা করা হয়। তাহলে সংবিধান এমন একটি জিনিস যেটি 2 বছর 3 বছর কিংবা 5 বছরের জন্য কোনো একটি সরকার ক্ষমতায় আসলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং সেটি করে তারা আবার চলে গেল, ব্যাপারটি এমন নয়। সুতরাং রাষ্ট্রের ভিত্তি প্রস্তরটি যখন তৈরি করা হয় তখনই সংবিধানটি মূলত কাজ করে। এটিকে বলা যেতে পারে একটা বাসার প্ল্যান। তো সেই সংবিধানটা তৈরি করার সময় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতিটি অংশের একটা পার্টিসিপেশন এখানে না থাকে এবং জনগণের দ্বারা যদি সেটি না করা হয়, তাহলে সেই সংবিধান পৃথিবীর সব থেকে ভালো সংবিধান হলেও ইট উইল আলটিমেটলি নট ওয়ার্ক। 72 সালে যে সংবিধান রচনা করা হয়েছিল তার মধ্যে প্রাথমিকভাবে ছিল গাঠনিক ত্রুটি, অর্থাৎ সংবিধান তৈরি করার জন্য যে লেজিটিমেসি বা স্বচ্ছতা থাকা দরকার, জনগণের যে পার্টিসিপেশন থাকা দরকার, সেটি এখানে ছিল না। এবং আরেকটি রাষ্ট্রের সংবিধান রচনার অঙ্গীকার দিয়ে যে ইলেকশনটি হয়েছিল, সেই ইলেকশনের উপর ভিত্তি করে তার 1 বছর পরে এসে সেই 1 বছরের মধ্যে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, একটা ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে। এরকম একটি অবস্থায় এসে নতুন করে সংবিধান রচনা করার জন্য জনগণের পার্টিসিপেশনকে নিশ্চিত না করে যদি এটি করা হয়, সেটি যে কখনোই ভালো ফল নিয়ে আসবে না, সেটা আজকের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি। এবং দুঃখের বিষয়, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে এবং already 55 years have passed, but their mentality, the politicians and politics are still in the same road, in the same ideology, that is to deceive the people. যদিও এই সংবিধানে সরাসরি মুজিববাদ ছিল না, তবুও এর মূল কাঠামো গড়ে ওঠে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা নীতির উপর, যা অনেকের মতে ভারতীয় সাংবিধানিক কাঠামোর প্রভাব বহন করছিল। সংবিধানের প্রস্তাবনায় বলা হয় যে আমরা অঙ্গীকার করিতেছি যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই রাষ্ট্রের মূলনীতি হইবে। এছাড়াও বলা হয় যে রাষ্ট্রের লক্ষ্য হবে এমন একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন, মৌলিক অধিকার, সাম্য এবং স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু সুকৌশলে তারা 17 এপ্রিল মুজিবনগর সরকারের যে অস্থায়ী সংবিধান, সেখানে সাম্য এবং সামাজিক ন্যায় বিচার কথাটি মৌলিক প্রস্তাবনার মধ্যে রাখা হয়েছিল, এখানে সেটিকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সংবিধানের ভিতরে কিছু মৌলিক দ্বন্দ্ব আপনা আপনি এটি তৈরি হয়ে যায়। যেমন একদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়, অন্যদিকে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। এরকম বহু ক্লজ বিদ্যমান এই সংবিধানের মধ্যে, যেটা শুধু হাস্যকর না, যেটা রীতিমতো কোনো সাধারণ জ্ঞানের পর্যায়ের মধ্যেই পড়ে না। সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয় মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু কোথাও ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদের কথা বলা হয়নি, বরং 13 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের মালিকানা স্বীকৃত হয়: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। আবার 42 নম্বর অনুচ্ছেদে আরো বলা হয় যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ এবং হস্তান্তরের অধিকার থাকবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক বামপন্থী চিন্তাবিদ সমালোচকরা মনে করেন যে ঘোষিত সমাজতন্ত্র বাস্তবে পূর্ণাঙ্গ সমাজতন্ত্র ছিল না। এই ব্যাপারে বলতে যে বদরুদ্দীন ওমন 1972 সালে লিখেছিলেন যে শুধুমাত্র শিল্প, ব্যাংক এবং বীমা জাতীয়করণ করলেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তিনি যুক্তি দেন যে রাষ্ট্র যদি শ্রমিক কৃষকের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে রাষ্ট্রীয়করণ কেবল নতুন শাসক গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে, যেটা 72-এর পরে খুব প্রবলভাবে ঘটেছিল। তার মানে রাষ্ট্রীয়করণ মানেই সমাজতন্ত্র নয়, এবং এই কারণে রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাটকল, তারপরে হচ্ছে
কটন মিলগুলো, টেক্সটাইল মিলগুলো আর কখনো লাভের মুখ দেখতে পারেনি। এবং বদরুদ্দিন ওমরের এই লেখার তিনি যেটি বলেছিলেন সেটি ছিল, জাতীয়করণ নীতির ফলে সাধারণ জনগণের চেয়ে দলীয় এবং ক্ষমতাসীন গোষ্ঠীর লাভ বেশি হয়েছিল। সমাজতন্ত্র বনাম ব্যক্তিগত সম্পত্তির বৈপরত্য, কন্ট্রাডিকশন, সোশ্যালিজম ভার্সেস প্রাইভেট প্রপার্টি। সংবিধানের 10 এবং 13 নম্বর ধারা সংবিধানে একদিকে শোষণমুক্ত সাম্যবাদী সমাজ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে উৎপাদন যন্ত্র ব্যবস্থার মালিক হবে জনগণ। বাস্তব বৈপরীত্য কিন্তু 13 নং এবং 42 নং ধারার আবার ব্যক্তিগত মালিকানা এবং সম্পত্তি অর্জনের অধিকার রাখা হয়েছে, যা সমাজতন্ত্রের মূল দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। বদরুদ্দিন ওমর সমালোচনা করে বলেন যে রাষ্ট্রীয়করণ মানেই সমাজতন্ত্র নয়। শ্রমিক কৃষক শ্রেণীর হাতে ক্ষমতা না দিয়ে বর্জুয়া সামন্ত শ্রেণীর নেতৃত্বে যে জাতীয়করণ হয়েছিল তা মূলত দলীয় নেতাদের পকেট ভরার এবং অবাধে লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছিল। তাহলে অর্থনৈতিক যে ব্যবস্থা করা হলো সেটি দেখা যাচ্ছে পাকিস্তানের সময়ের যে সরকারগুলোর বৈষম্য ছিল সেটা থেকেও আরো মারাত্মক, কারণ এখানে সরাসরি সবগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে এসে তারপরে এটাকে লুটপাটের ব্যবস্থা করা হলো। A key contradiction within the 1972 Constitution is its attempt to blend democracy with socialism by creating a socialist-oriented economy. Particularly in Article 10, it advocates for socialism as a guiding principles of the economy. The reality of manipulated socialism. The socialist frameworks in Bangladesh proved to be nothing more than a political tool to exploit abundant property left behind by non-Bengali communities and vested interests. This system was heavily used to benefit party leaders and creates a distorted economic order. The failure of democracy. Democracy cannot coexist with a manipulated socialist model where wealth and resources are concentrated in the hands of a few, directly contradicting the core principles of equal ownerships for all citizens. এরপরে আসা যাক জাতীয়তাবাদ, nationalism as a tool for the elite. The promises of a socialist economy that would ensure a fairness and justice soon become a system set up to serve the interest of the ruling party. Nationalizations of industries provided party leaders with unchecked control over wealth, leaving ordinary citizens with minimal rights. এই গণপরিষদের শুরুতে তখনকার নেতা শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল। দেখেন তার ভাষণটা যদি আমরা শুনি সেখানে কন্ট্রাডিকশন খুব স্পষ্ট। বাংলার ইতিহাসে বোধহয় এই প্রথম গণতন্ত্র দিচ্ছে এবং এই প্রথম বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটের মারফতে এসে তার দেশের শাসনতন্ত্র দিচ্ছে। আমাকে স্মরণ করতে হয় এই লাইনটি তিনি জেনে বুঝে ভুল বলছেন এটা মনে করার কোনো কারণে, এই লাইনটি হচ্ছে তিনি মিথ্যা বলছেন। এই মিথ্যা বলার প্রবণতা এই 72-এর সময় থেকে তার আগের অংশে না যে আমরা যদি দেখি, প্রকাশ্যে প্রত্যেকটা রাষ্ট্রনায়ক সরকার প্রধান এমনভাবে মিথ্যা চর্চা করে যে পুরো মিথ্যাকে সবার আগে জাতীয়করণ করা হয়ে যায়। তিনি যে বললেন যে জনগণের সংবিধান জনপ্রতিনিধি দ্বারা এটি তৈরি করা হতো, তখন কোনো ধরনের গণভোট, কোনো ধরনের বাছাই হয়নি, কোনো ধরনের জনগণের যে ম্যান্ডেট বা যে পরিমাণ জনগণের পার্টিসিপেশন দরকার একটা লেজিটিমেসি তৈরি করার জন্য তা কিছুই করা হয়নি। 1970 সালে একক পাকিস্তানের অখণ্ডতা বজায় রেখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের 459 জন সদস্যকে নিয়ে বোথ প্রাদেশিক অ্যান্ড সেন্টারের এই 459 জন সদস্যকে নিয়ে এই সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। যদি আওয়ামী লীগের ভাষা বলতে হয় তাহলে ওরা তো বাংলাদেশী না, ওরা তো রাজাকার, কারণ দে পার্টিসিপেটেড দ্য ইলেকশনস টু মেইনটেইন দ্য ইউনিটি অফ পাকিস্তান, এবং পাকিস্তানের অখণ্ডতা রেখে পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য তারা নির্বাচিত প্রতিনিধি, মানে তাদের আইনগতভাবে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশে আফটার লিবারেশন ওয়ার নতুন সংবিধান রচনা করা হলো। এর থেকে মকারি বা ভাড়ামিত অন্য কিছুতে হতে পারে না। আমার অনেক দিনের ইতিহাস আলোচনা করতে হয়, তা আমি করতে চাই না। তদানীন্তন ভারতবর্ষ বাংলাদেশ যাকে আমরা সাবকন্টিনেন্ট বলতাম, সেই যুগে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে যদি হিসাব করে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরাই রক্তদান বেশি করেছে। দেখা যায় তার স্বাক্ষর আছে চট্টগ্রামের জালালাবাদ, স্বাক্ষর আছে
বাংলাদেশের ঘরে ঘরে মা বোনদের কাছে। এখন ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং মৌলিক অধিকার হরণ। ধর্মনিরপেক্ষতা 12 নম্বর ধারা। একটি রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা যুক্ত করে দিলেই একটি সেকুলার সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় না, কিন্তু 72 সংবিধানে ধর্মনিরপেক্ষতা অ্যাড করা হয়েছিল। কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্র থাকলেই ধর্মনিরপেক্ষতা শব্দটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ধর্ম যারা পালন করে তাদেরও ধর্ম পালনের অধিকারটি সেখানে স্বীকৃত হয়ে যায়। তাই প্রথম সংবিধানে আলাদা করে ধর্মনিরপেক্ষ শব্দটি অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ছিল, বরং এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বা কাউকে খুশি করার জন্য করা হয়েছে সেটি বোঝাই যাচ্ছে। দিস ওয়ার্ড ওয়াজ ইনক্লুডেড জাস্ট টু শো গ্র্যাটিটিউড টু ইন্ডিয়ান অথরিটি বিকজ ইট ওয়াজ এ প্রেসক্রিপশন গিভেন বাই ইন্ডিয়ান পলিসি মেকার্স। তারা তাদের যে হিন্দু গোষ্ঠী আছে তাদের জন্য এটি করতে চাচ্ছে এবং বাংলাদেশ যাতে ইসলামিক আইডিওলজির দিকে বেশি ঝুঁকে না যেতে পারে। ইসলামিক আইডিওলজিমের মধ্যে পজিটিভ চর্চাও আছে, সবই যে নেগেটিভ তা না, কিন্তু ভারত সেটি যাতে হতে না পারে সেই জন্য তারা শুরু থেকেই ধর্মনিরপেক্ষ শব্দটাকে চাপ দিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ভারত বোঝে নাই, কারণ তারা তো নিজেরা গণতন্ত্রের চর্চা করে না। তাই গণতন্ত্র শব্দটাকে আগে যদি ভারত বাংলাদেশের জন্য এস্টাবলিশ করতো বা বাধা না দিত গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে বাংলাদেশের হিন্দু সমাজ শুধু না, হিন্দু মুসলিম সবাই উপকৃত হতো এবং তার দ্বারা ভারত উপকৃত হতো। কিন্তু দুঃখজনক হচ্ছে, এত বড় একটা রাষ্ট্র হওয়ার পরও তারা চরম আইডিওলজিক্যাল অবস্থান ধারণ করে, যার পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আসা যাক জাতীয়তাবাদ। 6 নম্বর ধারা। সংবিধানে জাতীয়তাবাদকে বাঙালি হিসেবে সংজ্ঞায়িত করায় তার জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে সেটার মধ্যে বিভাজন তৈরি করেছে সেই মুক্তিযুদ্ধের অদ্যাবধি পরে। বাই রেস্ট্রিক্টিং ন্যাশনালিটি টু এ সিঙ্গুলার আইডেন্টিটি, দ্য কনস্টিটিউশনস মার্জিনালাইজড নন বেঙ্গলি কমিউনিটিজ ইনক্লুডিং ethnic minorities like the Chakmas, Garos and other tribal groups, contributing to long-standing ethnic tensions within the country. বহু ধরনের উপজাতিরা এখানে বাস করে এবং বহু নন বেঙ্গলি উর্দু স্পিকিং মানুষও ছিল যাদেরকে আমরা রাতারাতি তাড়িয়ে দিতে পারিনি, এবং যারা এমনও উর্দু স্পিকিং ছিল যারা পাকিস্তানের পক্ষে সরাসরি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেনি, তারা তো এদেশের নাগরিক। তাহলে তাদের সাথে যেমন বেইমানি করা হয়েছে, তেমনি বাংলা ভাষা বাদে অন্য সকল ভাষাভাষী যত ধরনের এথনিক গ্রুপ এখানে আছে তাদের সবার সাথে এটি ছিল স্বাধীন বাংলাদেশের সব থেকে বড় বেইমানি। এই বেইমানির উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান দাঁড়িয়ে আছে। এবং এরপর আসা যায় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। 35 থেকে 39 নম্বর ধারা বাক এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। তার সাথে জননিরাপত্তা, নৈতিকতা বা বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার নামে কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এই যুক্তিসঙ্গত কারণটি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা চলে যায় সরকারের হাতে, যা পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, রক্ষী বাহিনী অ্যাক্ট, সন্ত্রাস দমন অ্যাক্ট, বিশেষ ক্ষমতা অ্যাক্ট, বাকশাল তৈরি করার যে আইন, সামরিক শাসন জারি করা, খুনকে বৈধতা দেওয়া, এই সকল কিছু তার সাথে কানেক্টেড। 63 নম্বর ধারা। যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় সংসদের যে কোনো সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ না করার যে বিধান রাখা হয়েছিল তা নাগরিক অধিকার সুরক্ষার সংবিধানের চূড়ান্ত ব্যর্থতা নির্দেশ করে। One of the most glaring failure of the 1972 Constitution is its infringement on the fundamental rights of citizens. Subsequent provisions and amendments have consistently violated these rights. The fall of parliamentary democracy. Article 70. According to Article 70, no lawmakers can vote against their own party. Since the majority party forms the government and its leaders become the prime minister simultaneously control the legislature, the executives and the cabinet. তাহলে এক প্রাইম মিনিস্টারের হাতে সব চলে যাচ্ছে, কারণ তার দলই সংসদে সরকার গঠন করছে, মানে সরকার গঠন করা দলেরই সংখ্যাগরিষ্ঠতা সংসদে বেশি। তাহলে তিনি মন্ত্রী পরিষদের প্রধান, তিনি পার্লামেন্টের প্রধান এবং তিনি দলীয় বা রাজনৈতিকভাবে প্রধান। This has reduced elected representatives to mere rubber stamp. সকল সংসদ সদস্য এই ব্যবস্থার মধ্যে যাওয়ার পর থেকে জাস্ট একটা রাবার স্ট্যাম্প বা কাঠপুতলি ছাড়া কিছুই না। তাদের কোনো জ্ঞান, যোগ্যতা বা আইন প্রণয়ন বা নীতি নির্ধারণ কোনো কিছুই আর আস্তে আস্তে কোনো মূল্য থাকে না। তারা মূল্যহীন শুরুতেই হয়ে যায়। আর মূল্যহীন মানুষের জন্য আর কোনো নতুনভাবে তাদের যাচাই বাছাই করে জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকে না। তাই আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত অল্টারনেটিভ প্রার্থীর পরিমাণ কমে যাচ্ছে এবং মানুষকে নাকে রুমাল চেপে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইসলামী দল যারা
কি চালু করতে চায় গণতন্ত্রের পরিবর্তে ক্ষমতা আসলে বলা মুশকিল। আরেকটা হচ্ছে সো কল সে আওয়ামী লীগ ঘরানার বিএনপি, এই দুই দলের মাঝখানে মানুষকে ভোট দিতে হয়েছিল এই 12ই ফেব্রুয়ারি ইলেকশনে নাকে রুমাল চেপে। এই যে জনগণের অল্টারনেটিভ অপশনই না থাকা, এটা শুরু হয়েছে ওই 72-এ সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে একেবারে কর্মহীন একটা পদার্থে পরিণত করার মাধ্যমে। দ্য ইলিউশনস অফ দ্য প্রেসিডেন্সিয়াল অফিস. The Constitution states that President shall be elected by Parliament, which sounds democratic. It is complete eyewash in reality. Due to Article 70, MPs cannot vote against the party line. Thus, the appointment of the President relies entirely on the whim of the Prime Minister. আমরা বিগত সরকারের দুজন প্রেসিডেন্টকে দেখেছি যারা প্রাইম মিনিস্টারকে কিভাবে দেবীর মতো তার আরাধনা করেছে, পূজা করেছে, এবং সকল অযোগ্যতা থাকার পরেও তারা রাষ্ট্রপতি হয়েছে এবং রাষ্ট্রপতি হয়েও তারা পূজা অর্চনা চালিয়ে গিয়েছে এবং বড় বড় শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। এমনি কার্যত প্রেসিডেন্ট পদটাই হচ্ছে একটা অনারারি পদ। সেই পদ যদি একজন ব্যক্তির হাতে চলে যায় এবং তাহলে সীমিত তার আজ্ঞাবহ চাকরে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। এবং এই কারণেই ওই আজ্ঞাবহ চাকরকে রাষ্ট্রের সব থেকে সম্মানিত পদে রেখে দেওয়ার জন্য বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন নীতিবিহীন, দুর্নীতিবাজ, আদর্শহীন শেখ হাসিনার পদলেহনকারী ব্যক্তিকে তারা ক্ষমতায় রেখে দিয়েছে। কারণ একটাই, তার থেকে ভালো একনিষ্ঠ অনুগত ভৃত্য বিএনপির আর কাউকে খুঁজে পাওয়া বর্তমান রাষ্ট্রে আর সম্ভব না। কারণ সেই হচ্ছে সব থেকে অনুগত ভৃত্যের মতো আচরণ করতে পারবে। কারণ তিনি হাসিনার পা ধরে সালাম করে প্রমাণ করেছেন এবং মুখ বুজে সহ্য করে সবকিছু এই জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং হয়তো বর্তমান প্রাইম মিনিস্টারের পা ধরে সালাম করে তিনি সেটি আবার প্রমাণ করেছেন। কাজেই বর্তমান সরকার এবং আগের সরকারগুলো একজন একনিষ্ঠ ভৃত্য দরকার। বাংলাদেশে গৃহে কাজ করা ভৃত্যদের ও সেই যতটুকু মরাল স্ট্যান্ড থাকে, নৈতিক সক্ষমতা থাকে এবং আদর্শ থাকে বা খামখেয়ালি থাকে, এই বর্তমান রাষ্ট্রপতি সেটিও নেই। তিনি রাষ্ট্র থেকে সম্মানিত পদে বসে সব থেকে অসম্মানীয় এবং সব থেকে নিকৃষ্ট, ব্যক্তিত্বহীন, নৈতিকতা বিবর্জিত, আদর্শ বিবর্জিত একজন আদেশ পালনকারী ব্যক্তিতে পরিণত হয়েছেন। এই জন্য বিএনপির এই রাষ্ট্রপ্রধানকে এত পছন্দ। দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট রিলাইজ entirely on the whims of the prime minister. Furthermore, since the president is constitutionally bound to act on the prime minister's advice, the office is reduced to a subordinate entity, leading to a massive waste of state's resources. কেন সংবিধান পুনর্লিখন প্রয়োজন? তার আগে যে ফান্ডামেন্টাল যে রাইটস গুলো সংবিধান ভায়োলেট করেছে সেটি একটু দেখে আসা যাক। এক দেশে এক মস্ত বড় দালান তৈরি হলো, যার নাম রাখা হলো শাসনতন্ত্র ভবন। দেশের মানুষ মাত্রই একটা রক্তাক্ত যুদ্ধ শেষ করে এসেছে, সবার চোখে বুক ভরা আশা। দালানের ফটকে বড় বড় সোনালী অক্ষরে দুটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হলো। একদিকের বোর্ডে লেখা হলো অনুচ্ছেদ 20 থেকে 28, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সেখানে রাষ্ট্র বড় বড় লম্বা চওড়া ওয়াদা করল, এ দেশে কোনো মানুষ না খেয়ে মরবে না, সবার কাজ থাকবে, চিকিৎসার অভাব হবে না, শিক্ষা হবে সবার জন্য সমান ও বাধ্যতামূলক। আর 28 নম্বর অনুচ্ছেদে তো রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্রের চোখে সবাই সমান, কোনো বৈষম্য থাকবে না। মানুষ তো আনন্দে আত্মহারা। তারা ভাবল, বাহ, আমাদের নাগরিক অধিকার তো পাকা হয়ে গেল। কিন্তু ঠিক তখনই পাশ থেকে দালানের প্রধান জাদুকর এসে মানুষের কানে কানে ফিসফিস করে একটা সত্য বলে দিল, যা সাধারণ মানুষ প্রথম বুঝতেই পারল না। জাদুকর বলল, শোনো হে নাগরিক দল, এই 20 থেকে 28 নম্বরের ওয়াদাগুলো কিন্তু কেবলই আমাদের মনের ইচ্ছা। রাষ্ট্র যদি কখনো এগুলো পূরণ নাও করে, তোমরা কিন্তু কোনো আদালতের দরজায় গিয়ে মামলা ঠুকতে পারবে না। এগুলো শুধুই কেতাবি খাসলত, আদালতে বলবৎযোগ্য, নট এনফোর্সেবল বাই ল নয়। দ্বিতীয় চাল, ডান হাতে দেওয়া, বাঁ হাতে কেড়ে নেওয়া। মানুষ একটু দমে গেল, কিন্তু জাদুকর তাদের সান্ত্বনা দিয়ে দালানের আরেকটা ঘরে নিয়ে গেল। সেই ঘরের দরজায় লেখা মৌলিক অধিকার, আর্টিকেল 31 থেকে 39। জাদুকর বলল, আগেরগুলো নিয়ে মন খারাপ করো না, এই ঘরে এসো, এখানে তোমাদের জন্য রাখা আছে আসল হিরে জহরত। 31 নম্বরে আছে আইনের আশ্রয় লাভের অধিকার, 32 নম্বরে জীবনের নিরাপত্তা, আর 36 ও 37 নম্বরে আছে যেখানে খুশি যাওয়ার এবং দল বাঁধার স্বাধীনতা।
এগুলো কেউ কেড়ে নিলে তোমরা সরাসরি আদালতে চলে যেতে পারবে। মানুষ আবার খুশি হলো। তারা ভাবল, অন্তত বেঁচে থাকার আর কথা বলার স্বাধীনতাটুকু তো পাওয়া গেল। কিন্তু জাদুকর তখন তার আসল রূপ দেখালো। সে প্রতিটি অধিকারের কাগজের নিচে খুব ছোট ছোট অক্ষরে একটা করে শর্ত বা আইনি লুপহোল লিখে রেখেছিল। যেমন সংবিধানে লেখা হলো, তোমাদের সংবাদপত্রের আর মতো প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো, অনুচ্ছেদ ৩৯। কিন্তু তার নিচেই ছোট করে জুড়ে দেওয়া হলো, তবে সত্য থাকে যে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা জনশৃঙ্খলার স্বার্থে সরকার চাইলে যখন তখন তোমার মুখ চেপে ধরতে পারবে। গল্পের টুইস্টটা এখানেই। এই যুক্তিসঙ্গত বাধা নিষেধ কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা সংজ্ঞাকে নির্ধারণ করবে? কোনো স্বাধীন আদালতকে সেই ক্ষমতা দেওয়া হলো না। ক্ষমতাটা রয়ে গেল সরাসরি সরকারের পকেটে। অর্থাৎ সরকার যাকে বন্ধু রাষ্ট্র বলবে, তার বিরুদ্ধে তুমি একটা সত্য খবরও ছাপাতে পারবে না। সরকার যেখানেই জনশৃঙ্খলার বিঘ্ন দেখবে, সেখানেই তোমার চলাফেরা আর দল বাঁধার অধিকার লাঠি দিয়ে পিষে দিতে পারবে। গল্পের ক্লাইম্যাক্স। রক্ষী আর অদৃশ্য শিকল মানুষ যখন দেখল ডান হাত দিয়ে অধিকারের মোয়া দেখিয়ে বাঁ হাত দিয়ে সেটা কেড়ে নেওয়া হচ্ছে, তখন তারা একটু ফুঁসে ওঠার চেষ্টা করল। তারা ভাবল, আমরা তো ভোট দিয়ে এমপি বানিয়েছি, তারা সংসদে আমাদের হয়ে লড়বে। কিন্তু জাদুকর হেসে বলল, সে গুড়ে বালি। আমি সংবিধানে এমন এক আঠা লাগিয়ে দিয়েছি যার নাম ৭০ নম্বর অনুচ্ছেদ। তোমার এলাকার এমপি যদি ভুলেও সংসদের ভেতরে আমার কোনো অন্যায়ের বিরুদ্ধে ভোট দেয় বা কথা বলে, তবে মুহূর্তের মধ্যে তার এমপি পদ হাওয়া হয়ে যাবে। তারা সবাই আমার আজ্ঞাবহ কর্মচারী। শুধু তাই নয়, ৭৩ সালের মধ্যে সংবিধানে দ্বিতীয় সংশোধনী এনে যুক্ত করে দেওয়া হলো জরুরি অবস্থা আর বিনা বিচারে আটকে রাখার আইন, প্রিভেন্টিভ ডিটেনশন। যে মৌলিক অধিকারের জন্য মানুষ আদালত পর্যন্ত দৌড়াতে পারত, জরুরি অবস্থা জারি করে সেই আদালতের দরজায় তালা মেরে দেওয়ার ব্যবস্থা করা হলো। আর এর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তৈরি করা হলো রক্ষী বাহিনী অ্যাক্ট আর বিশেষ ক্ষমতা আইন। গল্পের শেষ পরিণতি দিনশেষে স্বাধীন দেশের নাগরিকরা চেয়ে দেখল, ৭২ এর যে সংবিধানকে তারা পরম মমতায় মুক্তির দলিল ভেবে বুকে জড়িয়ে ধরেছিল, তা আসলে একটা চতুর ফাঁদ। সেখানে সমাজতন্ত্রের নামে রাষ্ট্র সব কারখানা আর ব্যাংকের চাবি নিজের হাতে নিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের থালায় ভাত জুটল না, বরং সেই আঠায় আটকে রাজত্ব চালালো একদল নতুন রাজনৈতিক এলিট ও বুর্জোয়া শ্রেণী। খাঁচাটা দেখতে খুব চমৎকার আর গণতান্ত্রিক ছিল, কিন্তু তার ভেতরের অদৃশ্য শিকলগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সাধারণ মানুষ আজীবন শুধু খাঁচার ভেতরের বন্দি কোষ হয়েই দিন কাটায়, আর ওপরের শাসকেরা ক্ষমতার পরম স্বাদ পায়। এবার দেখা যায় যে ৭২-এর সংবিধানে যে টুইস্টগুলো ছিল, অর্থাৎ মানবাধিকার, ফান্ডামেন্টাল রাইটস, আইনের সমান অধিকার, এই সকল জিনিসগুলো পরবর্তীতে ওই পয়েন্টগুলো এখন কি অবস্থা আছে, কিংবা ধর্মনিরপেক্ষতা বা সংবিধানের ৪ মূলনীতি, তার বর্তমান অবস্থাটা কি? ৭২ এর সংবিধানে সমাজতন্ত্রের যে রূপ ছিল, তা মূলত রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় পুঁজিবাদের দিক থেকে মুক্তবাজার অর্থনীতির দিকে ধাবিত হয়। চতুর্থ সংশোধনী ১৯৭৫ বাকশাল গঠনের মাধ্যমে সমাজতান্ত্রিক রূপান্তরের নামে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। পঞ্চম সংশোধনী ১৯৭৯ সামরিক শাসন আমল, জেনারেল জিয়াউর রহমানের আমলে মূল সংবিধানের প্রস্তাবনা ও ১০ নম্বর ধারা থেকে সমাজতন্ত্র শব্দটির মূল অর্থ বদলে ফেলা হয়। সমাজতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে সমাজতন্ত্র শব্দগুচ্ছ যোগ করা হয়। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্তকরণের নীতি থেকে সরে এসে ব্যক্তিমালিকানাধীন মুক্তবাজার অর্থনীতি এবং বিরাষ্ট্রীয়করণের প্রাইভেটাইজেশন আইনি পথ উন্মুক্ত করা হয়। এর আমলে এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে আবার সমাজতন্ত্র এবং শোষণমুক্ত সমাজ শব্দগুলো ফিরিয়ে আনা হয়, কিন্তু বাস্তব অর্থনীতিতে ততদিনে পুঁজিবাদ এবং ব্যক্তিমালিকানা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায় এটি সংবিধানে কেবল কাগজে কলমে একটি বৈপরীত্য হিসেবেই থেকে যায়। তাদের বদল জাতীয় পরিচয় এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে যে বিতর্ক, তা মূলত দুটি প্রধান সংশোধনীর মাধ্যমে অলটপালট হয়। পঞ্চম সংশোধনী ১২ নম্বর ধারা থেকে
ধর্মনিরপেক্ষতা নীতিটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয় এবং এর বদলে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা হয়। একই সাথে 6 নম্বর ধারায় নাগরিকদের জাতীয়তা বাঙালি থেকে বদলে বাংলাদেশী করা হয়, যা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ক্ষোভ কিছুটা প্রশমিত করার রাজনৈতিক চেষ্টা ছিল। এর আমলে এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে 2 ক অনুচ্ছেদ যুক্ত করে ইসলামকে রাষ্ট্রধর্ম স্টেট রিলিজন ঘোষণা করা হয়। সংশোধনীর মাধ্যমে এক অদ্ভুত মিশ্রণ তৈরি করা হয়। 72 এর মূল সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও 12 নম্বর অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়, কিন্তু একই সাথে 2 ক অনুচ্ছেদের রাষ্ট্রধর্ম ইসলাম কেও সংবিধানে বহাল রাখা হয়। আপনি মৌলিক অধিকারের ওপর যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ এর ফাঁদ এবং রক্ষী বাহিনীর মতো আইনের কথা বলেছেন, তা মূলত শুরুতেই ঘটেছিল। দ্বিতীয় সংশোধনী 1973 মূল সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না, কিন্তু 1973 সালে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানে জরুরি অবস্থা ইমার্জেন্সি জারির বিধান পার্ট 9 এ এবং মৌলিক অধিকার স্থগিত রাখার নিয়ম যুক্ত করা হয়। একই সাথে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখার জন্য নিরাপত্তা বন্দিত্ব প্রিভেন্টিভ ডিটেনশন এর আইন পাশ করার ক্ষমতা সংসদকে দেওয়া হয়, যা পরে বিশেষ ক্ষমতা আইন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 তৈরিতে ব্যবহৃত হয়। ক্ষমতা কেন্দ্রিক সংবিধানে সমাজতন্ত্রের বুলি আওড়ানো হলেও বাস্তবে তা ছিল পুঁজিবাদী এলিট শ্রেণীর লুটপাটের হাতিয়ার, আর জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে স্থায়ী বিভেদ তৈরি করা হয়েছে। এগুলো আসলে সংবিধানের নামে এক ধরনের প্রতারণা বা ভাড়ামো, যা আর চালানো যায় না। কিন্তু সবচেয়ে মজার এবং অদ্ভুত বিষয় হল বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এবং রাষ্ট্রধর্ম ইসলাম স্টেট রিলিজন এই দুটি পরস্পর বিরোধী ধারণাকে একই সাথে রেখে দেওয়া। এই অদ্ভুত বৈপরীত্যের মূল কারণ 15তম সংশোধনীর 2011 গোলমেলে রাজনীতি। এই সংশোধনীর মাধ্যমে 1972 সালের মূল সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও 12 নম্বর অনুচ্ছেদ যেমন ফিরিয়ে আনা হয়েছে, তেমনি রাজনৈতিক স্বার্থে এরশাদ আমলের তৈরি রাষ্ট্রধর্ম ইসলাম কেও সংবিধানে রেখে দেওয়া হয়েছে। সংবিধান যখন ভোট ব্যাংকের হাতিয়ার, এটি কোনো আইনি বা দার্শনিক দূরদর্শিতা নয়, বরং স্রেফ রাজনৈতিক সুবিধাবাদ। একদিকে প্রগতিশীল বা আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছে, অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে ভোট ব্যাংক ঠিক রাখার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। এক নজরে বর্তমান জগাখিচুড়ি অবস্থা। রাষ্ট্র নিজেই স্বীকার করছে সে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষ নেবে না, সেকুলার, আবার একই দলিলে বলছে রাষ্ট্রের একটি নির্দিষ্ট ধর্ম আছে, ইসলাম। পৃথিবীর কোনো সুস্থ গণতান্ত্রিক সংবিধানে এমন স্ববিরোধী ও অদ্ভুত জিনিস খুঁজে পাওয়া বিরল। আপনার কথাই ঠিক, এটি কোনো সংবিধানের চরিত্র হতে পারে না। এই জোড়াতালির সিস্টেম আসলে কোনো আদর্শ বা শাসনতন্ত্র নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখার এক চতুর কৌশল। এই কারণেই আংশিক সংস্কার বা অ্যামেন্ডমেন্টের ফাঁদে পা না দিয়ে একটি সম্পূর্ণ পরিষ্কার ও দ্বিধাহীন নতুন সংবিধান পুনর্লিখন করা কেন এতটা জরুরি, তা আপনার এই পয়েন্টটি থেকেই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।